আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শকবৃন্দ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হলি শর্ট টিভির পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি খুবই অনলাইনে জনপ্রিয় এবং সাড়া পড়া একটি বই, আমার দেখা স্বাধীনতা ও ২৪-এর গণঅভ্যুত্থান। এটি বই মেলায়ও খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। আপনারাও অবশ্যই এই বইটি দেখেছেন আশা করি। আমরা আজকে এরই লেখক, আহ জনপ্রিয় লেখক এবং কবি রাসেল আহমেদ, তার অফিসে আমরা চলে এসেছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আ আপনার কাছে আমরা আসলে জানতে চাচ্ছি যে আমার দেখা স্বাধীনতা ও ২৪-এর গণঅভ্যুত্থান বইয়ের নামটা এটার দেওয়া মানে কি? আচ্ছা, আচ্ছা। এই বইটি 'আমার দেখা স্বাধীনতা ও ২৪'-এর গণঅভ্যুত্থান, উম আমার দেখা স্বাধীনতা এটা দেওয়ার মানে কি? আর এটা দেওয়ার মানে হলো যে আসলে আমার তো জন্ম হয়েছে ১৯৭১ এর পরে। আমি ২৪ এর যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ধরনের ঘটনা আগে কখনোই দেখিনি। আচ্ছা, আচ্ছা। এতগুলো মানুষ একসাথে মানে গুলির সামনে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়াটা একটা দেশকে ভালোবেসে, এটা আমি কখনো দেখিনি। আর মানুষগুলো গত ১৬ বছর থেকে ধরেই মানুষ স্বাধীনতা খুঁজতেছিল। যে মানুষ এক শ্রেণীর মানুষ আছে যারা সুশীল আছে তাদের কাছে আমাদের যে স্বৈরাচার সরকার ছিলেন, তিনি অনেক জনপ্রিয় সরকার ছিলেন। কারণ তারা তো শোষণ করতেন। হ্যাঁ, আর যারা ধর্মভীরু মানুষ, যাদের মধ্যে নীতি-নৈতিকতা আছে, এই ধরনের মানুষদের কাছে জীবনটা খুব দুর্বিষহ হয়ে গেছিল। এবং এই দুর্বিষহ জীবনটা হওয়ার ফলে যখন মানুষের ভিতরে নানান কারণে নানান বিষয়ে ক্ষোভ জন্মাইতে থাকে, মানুষ বৈষম্যের শিকার হয়ে থাকে। যার ফলে আপনার যখন আম কোটা আন্দোলন করে ছাত্ররা, কোটা আন্দোলনে যখন একটা যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে আসে, এই ছাত্ররা কারা? এই ছাত্র হলো বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজে যারা পড়ে তারা আপনার ভাই, আমার ভাই। এরা কোন দলের না। এটা কোন ব্যানারে নাই। তো এরা যখন এইখানে আসলো, আসার পরে প্রত্যেকটা মানুষ এদের সাথে কিন্তু রিলেটেড হয়ে গেল। সরকার কি করলো? এদেরকে না বুঝিয়ে এদেরকে হত্যা করলো। আপনি দেখছেন নিশ্চয়ই, জি, আপনি তো দেশের মানুষই, আ আপনি জানেন। তো এই মানুষগুলো মনে করছিল যে আমাদের স্বাধীনতা দরকার, আমাদের মুক্তি দরকার। কারণ আমাদের পরিস্থিতিটা আজকে দেখেন, আমি আমার দেখা স্বাধীনতা ও ২৪-এর গণঅভ্যুত্থান একটি বই লিখে ফেলেছি। সেই বইটি লেখার মতো কোন ধরনের আপনার স্বৈরাচারী আমলে তার বিরুদ্ধে একটা বই তো থাক দূরের কথা, একটা টু শব্দ করলেও অনলাইনে করেন, অফলাইনে করেন, আপনাকে ডিজিটাল নিরাপত্তা আইন করে আপনাকে ঘর থেকে ধরে নিয়ে আয়না করে রেখে দেওয়া হবে, নাহলে গুম করা হবে, নাহলে হত্যা করা হবে, আপনার লাশ দেখা গেছে ডেগে ডেগে সে এই পরিস্থিতির মধ্যে আমরা একটা দেশ দেখেছি। ছিল। এবং দীর্ঘদিন যাবৎ ঘুমের রাজনীতি ছিল, হত্যার রাজনীতি ছিল, মানুষের হাহাকার ছিল। এবং আপনারা জানেন ২০০৯ সালে যে মিডিয়ার হত্যাকাণ্ড হয়েছিল, ২০১৩ সালে শাপলা চত্বরে যেই আম জনতার উপরে হেফাজতে ইসলামের ব্যানারে আ সমস্ত সাধারণ জনতা ওখানে অংশগ্রহণ করেছেন। তাদের উপরে যে হত্যাকাণ্ডটা চালানো হইল, এই ধরনের হত্যাকাণ্ড গুলোকে এই স্বৈরাচারী সরকার বৈধতা দিয়ে দিচ্ছে। কেমন জানি ওনার আমলে এগুলা করাটা কোনো ব্যাপারই ছিল না। মানুষ হত্যা করাটা একটা মামুলি ব্যাপার ছিল। তা আপনি কি বলেন, এটা কি স্বাধীনতা হতে পারে? এটা তো পরাধীনতায় ছিলাম আমরা। যখন ৫ তারিখ আগস্ট ২০২৪ এর ৫ তারিখে ছাত্র জনতার বিপ্লবের মুখে স স স অনেক ছাত্র জনতা যখন নিজেদের জীবন দিয়ে দিল, এবং তবুও তারা স্নাইপারের গুলির সামনে থেকে, সরকারের গুলির সামনে থেকে সরেনি, তারা বুক পেতে দিয়েছে আবু সাঈদ। আমি এখানে আবু সাঈদের ছবি দিছি এই জন্য, আবু সাঈদই প্রথম শুরু করেছিল যে আমরা বুক পেতে গুলি দেওয়া শিখে গেছি। এবং বুক পেতে গুলি দেওয়ার ফলে এই স্বৈরাচার সরকার, আপনি নিশ্চয়ই খবরটা দেখেছেন, স্বৈরাচার সরকারের একজন পুলিশ বলতেছিল, স্যার একজনকে গুলি করি তো একজনই মরে, একজনই সরে, আরো ২ জন বেড়ে যায়। এই পরিস্থিতিটা ছিল। মানে মানুষের মনে এই যে ক্ষোভগুলো ছিল ১৬ বছরে, এই ১৬ বছরের ক্ষোভ, এবং পাশে পাশাপাশি মানুষের যে যৌক্তিক দাবিগুলো ছিল, এই দাবিগুলো যে না মানার যে স্বৈরাচারিতা ছিল, এই স্বৈরাচারিতাকে দূর করার জন্যই
এই মনে করেন যে 24-এর গণ অভ্যুত্থানটা হয়েছিল। আর আমার কাছে মনে হলো যে বাংলাদেশের বুকের থেকে একটা পাথর চলে গেল, একটা বোঝা বাংলাদেশের মাথার উপরে ছিল, সেই বোঝাটাকে নিয়ে বাংলাদেশ বহন করে চলেছিল, আমরা বহন করে চলতেছিলাম, সেই বোঝাটা চলে গেল। সেই বোঝাটা যখন পালিয়ে গেল, চলে গেল বলবো, তাকে জুতা দিয়ে পিটিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এই দেশের জনগণ। তখনই আমার কাছে মনে হলো যে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি এটার নামকরণ করেছি আমার দেখা স্বাধীনতা 24-এর গণ অভ্যুত্থান। অর্থাৎ আমি চোখে যা দেখেছি, আমার দু চোখ দিয়ে আমি যা দেখেছি, আমি আন্দোলনে ছিলাম, আমি যা দেখেছি আমি তাই লিপিবদ্ধ করার চেষ্টা করেছি, কারণ আগামী দিনে হয়তো এটা বিকৃত হয়ে যেতে পারে। সরাসরি অংশগ্রহণ ছিল আপনার, জি, এই জন্যই আপনি এটা হচ্ছে আমার দেখা শব্দটি ইউজ করেছেন। সম্মানিত লেখক, আপনার কথায় একটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম, যে আপনি বললেন যে সুশীলরার কাছে এটা কোনো ব্যাপার ছিল না, তারা স্বাধীনতাটা সুশীলরা চাচ্ছিল আমাদেরকে চাপিয়ে রাখা, আমাদের উপর একটা টর্চার করা, আমাদের উপর শাসন করে আমাদেরকে মানে পরাধীন করে রাখা। তাহলে কি আপনি কি মানে এই স্বাধীনতার পিছনে বা আমাদেরকে যে পরাধীনতার পিছনে কি সুশীলদেরকে দায়ী করছেন, বা আপনার এই বইটা কি ওনাদের জন্য কোনো শিক্ষা? আসলে দেখেন, একটা সময় এসে কিন্তু আমাদের যে অভ্যুত্থানটা হলো, এই আন্দোলনটাতে কিন্তু সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিল্পী তারা অংশগ্রহণ করেছেন। আচ্ছা, তাদের মধ্যে হতেও, আমাদের মধ্যে হতে, আমি যেহেতু লেখালেখি করি, আমাদের মধ্যে হতে একদল লোক আছেন যারা এই বিষয়গুলোকে মেনে নিতে পারছে না। তারা মনে করতেছেন যে শেখ হাসিনা তাদের মা, শেখ হাসিনাই সবকিছু, শেখ হাসিনা এতগুলো মানুষ মেরে ফেলবে, এটা কোনো ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। তাদের মধ্যে তাদের একটি দল, হ্যাঁ, মানে হ্যাঁ, তারা একটা বৈধ, সবাই না। হ্যাঁ, তারা একটি দলের কথা বলে, আমি কিন্তু সবার কথা বলি, আচ্ছা, কারণ সবার কথা বললে তো আমিও তো পড়ে যাই। কথাটাকে বুঝাতে পারলাম আপনাকে? এটা হলো আমার উত্তর আর কি। জি, আচ্ছা, সুমন্ত লেখক, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে স্বাধীনতা উদযাপনের সময় মানুষ যে আহ আনন্দ উৎসব করেছে, এটা কি আপনার এই বইয়ের মধ্যে আমরা পাবো? অবশ্যই পাবেন। আপনি যখন 5 তারিখে, আমি যখন 4 তারিখ অসহযোগ আন্দোলন, 5 তারিখে যখন আমি ঢুকলাম, 5 তারিখে আপনি দুপুর 12টা পর্যন্ত মনে করেন যে আপনার বাংলাদেশের মানুষ জানে না যে স্বৈরাচার হাসিনা চলে যাবে, এবং দুপুর 12টা পর্যন্ত আপনার যে কিলিংটা হলো, এবং আমরা যখন ঢাকাতে এদিক দিয়ে উৎসব হচ্ছে ঢাকাতে, তখন শাহবাগে কিলিং হচ্ছে। আপনি কথাটা বুঝেন, ঢাকাতে উৎসব হচ্ছে, গাজীপুর কিলিং হচ্ছে। এই বিষয়গুলো পর্যন্ত আমি এই বইতে তুলে ধরেছি। অর্থাৎ একদিক দিয়ে মানুষ স্বৈরাচার পালিয়ে গেছে, আন্দোলন করছে, অন্যদিকে স্বৈরাচারের যে পুলিশ ছিলেন, যারা যে বাহিনীগুলো ছিলেন, তারা যারা স্বৈরাচারের দোষর ছিলেন, তারা তাদের হাতে যে অস্ত্র ছিল, তারা তাদেরকে রক্ষা করার জন্য মানুষ হত্যা করতে করতে তারা লাশকে পালিয়ে গেছে। আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি গণ অভ্যুত্থানে আপনি কোন কোন স্পটের মধ্যে, মানে কোন কোন জায়গার মধ্যে আপনি সশরীরে উপস্থিত ছিলেন, আমি একটু জানতে চাচ্ছি, এবং ওই জায়গার কিছু হালকা করে কিছু ঘটনা আমাদেরকে এই বইয়ের মধ্যে যা আছে তা তুলে ধরবেন। আচ্ছা, আমি তো পেশায় একজন মার্কেটিং জব করি, বিক্রয় প্রতিনিধি। তো আমি সবসময় বাইরে থাকি, ঢাকা সাউথের দায়িত্বে আছি ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোম্পানিতে। তো আমি তো মনে করেন যে 16 তারিখ মোহাম্মদপুরে আপনার ইউল্যাব ইউনিভার্সিটি আছে একটা, বেরিবান্ধ, আপনি হ্যাঁ, জানেন। হ্যাঁ, জি। ইউল্যাবের ছাত্ররা যখন আন্দোলনে বাইর হয়, আমি ওদের সাথে সংগতি জানিয়ে ওখানে ঘন্টাখানিক অবস্থান করি। 16 তারিখে। 16 তারিখে 17 তারিখে আমি জিগাতলা ধানমন্ডিতে যাই, এবং ধানমন্ডিতে 17 তারিখেও কিছু হট্টগোল হয়। পরবর্তীতে আমরা সেফ জোনে আমরা চলে আসি। আপনার 18 তারিখ শুক্রবার আমি যাইনি। 18 তারিখে কিন্তু আপনার বিশাল ধরনের একটা হট্টগোল হয়ে গেল। মিরপুর, মোহাম্মদপুর, মনে করেন এগুলো, এবং উত্তরা, এগুলাতে বিশাল হত্যাযজ্ঞ চলছে, এবং হেলিকপ্টার থেকে শুরু করে, ঠিক আছে, ওখানে ছিল যে কমপ্লিট শাটডাউন ছিলেন। ওই কমপ্লিট শাটডাউনে আমি জবের মধ্যেই ছিলাম, আমি আসলে কমপ্লিট শাটডাউনে থাকতে পারিনি। তারপরে মনে করেন যে আমি সশরীরে ছিলাম আপনার ওই যে লাস্টের যে সময়টা আছে, আপনার 3 তারিখে শহীদ মিনার চত্বরে ছিলাম।
শহীদ মিনারে, ওখানে আমরা ওনাদের নাহিদদের ওখানে নাহিদরা কথা বলেছে। ওখান থেকেই তো অসহযোগ আন্দোলনের ডাক আসলো পরের দিন। আমি সকালবেলা আমি আমার বন্ধু তৌহিদকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরে ওনাকে নিয়ে চলে যাই শাহবাগ। আচ্ছা আচ্ছা। আমরা যখন শাহবাগে যাই, শাহবাগে সকালবেলায় পিজি হসপিটালের ভিতরে ছাত্রলীগের পোলাপান আগুন ধরাইয়া দেয় এবং আমরা শাহবাগে তখন অবস্থান করি এবং শাহবাগে আমরা মিছিল করি। তখন বাংলা মোটরে মারামারি হচ্ছিল এবং বাংলা মোটর থেকে আমাদের অনেক আহত ভাই আসতেছিলেন। আমরা তাদেরকে মেডিকেলে ভর্তির চেষ্টা করেছি। তারপরে মনে করেন যে আমরা তখন খবর পাচ্ছিলাম উত্তরা গ্যাঞ্জাম হচ্ছে, সায়েন্স ল্যাবে গ্যাঞ্জাম হচ্ছে। আমরা শাহবাগ থেকে 4 তারিখ অসহযোগ আন্দোলনে এটা শুনতে পারলাম। তারপরে 5 তারিখে তো মনে করেন যে বিকালবেলা রাত্রিবেলা তো ঘোষণা হলো যে 6 তারিখে যে আমাদের লং মাসটা ছিল সেটাকে 5 তারিখ করে দেওয়া হলো। আমরা 5 তারিখ সকাল সকাল মনে করেন যে বেরিয়ে যাই। আর সকাল যখন আমরা বের হই তখন আসলে বের হওয়াটা টাফ ছিল, কারণ তখনও আওয়ামী লীগের লোকজন এলাকায় ব্যান্ড স্ট্যান্ড দিয়ে বসছে। হ্যাঁ, ট্রেন করা হচ্ছিল। আমরা সাধারণভাবে যাই, পরে যাই, ওখানে অংশগ্রহণ করি। পরবর্তীতে যখন 12টা, 11:30, 12টার দিকে এদেরকে মনে করেন যে প্রত্যেকটা এলাকার ছাত্র জনতা এদেরকে প্রতিরোধ করে সবাই ওই দিকে যখন অগ্রসর হতে থাকে এবং সবার উদ্দেশ্য ছিল গণভবন। যখন ওই দিকে অগ্রসর করা শুরু করে তখনই কিন্তু স্বৈরাচার তার ঘাটতি গোটা নিয়ে পালিয়ে যায়। এবং সেটা কি ঘটেছে, ওই পালিয়ে যাওয়ার সময়টা 1 ঘন্টা কি আপনার বিস্তারিত বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি বললেন যে হত্যাযজ্ঞ চলেছে, আমরা দেখেছি অনলাইনে হেলিকপ্টার দিকে কিছু চলেছে, তারপর হচ্ছে পুলিশের সরাসরি গুলি করার বিষয়গুলো আমরা অনলাইনে দেখেছি। বাট আপনি কি নিজ চোখে দেখেছেন কাউকে হত্যা হতে? ওইটা কি আপনার বইয়ের মধ্যে আছে কিনা, নিজ চোখে দেখেছেন কিনা? আমি এটা আসলে আমি নিজ চোখে হত্যা হতে তো দেখেছি, কিন্তু দেখা গেছে যে আমার সাথে কেউ হত্যা হয়ে মারা গেছে কিনা সেটা সেটা আমি দেখিনি। কারণ হয়তো আল্লাহর লাক ভালো ছিল যে আমার আমি যে জায়গাগুলোতে, যে স্পট গুলোতে ছিলাম, যেমন আমি 4 তারিখ শাহবাগে ছিলাম, শাহবাগে এই ধরনের কিছু ঘটেনি। আর শাহবাগে মোটামুটি আমরা লক্ষ লক্ষ ছাত্র জনতা ছিল, তো ওখানে আর সাহস পাইনি হামলা করার জন্য। সাহসের তো একটা ব্যাপার আছে যে এদেরকে হামলা করলে কি আমরা দমাইতে পারবো। বরং শাহবাগে তখন 4 তারিখ শাহবাগ থানার কে ছাত্র জনতা প্রোটেক্ট দিয়েছিল, শাহবাগ থানা আমাদের থেকে একদল ভলেন্টিয়ার এটা প্রোটেকশন দিচ্ছে যেন শাহবাগ থানায় হামলা করা না হয়, এটার জন্য। তো এই বিষয়। আর আমার একজন কলিগ, আমি সাবেক যে কোম্পানিটাতে ছিলাম, মতিন স্যার আমার কলিগ, ওনার একমাত্র ছেলে, ও 18 তারিখে আপনার গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিরপুরে। হ্যাঁ, ওর নিউজটা পাই শাহরিয়ার, তখন খুব কষ্ট পাই আমরা। আপনি কি গিয়েছিলেন, সেখানে অংশগ্রহণ করেছিলেন? মানে জানা যায় না, আমার তখন তো আসলে ওটা তো আপনি বুঝে নিতে ডিফিকাল্ট সময়। তখন তো আর ওকে তখন মেডিকেলে ভর্তি করছে, পরবর্তী তো মারা যায় আর কি। আচ্ছা, আপনি এই গণঅভ্যুত্থানের, মানে আমি যেটা মনে করি যে 3 ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে সামনের সারিতে ছিল, আর একটা মাঝখানে থেকে শুধুমাত্র দেখাশোনা, আর কোন একটা যখন দেখবে ভয়াবহ পরিস্থিতি পালাই আসে, আর একটা হচ্ছে লাস্টের দিকে আছি সমর্থন করা। আপনি কোন দলে ছিলেন? আসলে আপনি তাহলে গণ অভ্যুত্থানটাকে কতটুকু ধারণ করছেন আমি জানি না। গণ অভ্যুত্থানটা এই গণ অভ্যুত্থানে কিন্তু সবকিছু কিন্তু অনলাইন বেস হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এটা অনলাইন বেসটা হলো কিভাবে, আমি একটু আগে বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছিল। তো এই আজকের আমি কথা বলা এবং 4 তারিখ, 3 তারিখে বা 30 তারিখে বা 5 আগস্টের আগে অনলাইনে একটা পোস্ট দেওয়া স্বৈরাচারের বিরুদ্ধে, এটা অনেক বড় জিহাদ, অনেক বড় যুদ্ধ। আর সেটা বাংলাদেশের অগণিত মানুষ করেছে। 15ই আগস্ট যখন ওদের শোক দিবস, তখন ছাত্র জনতার পক্ষ থেকে হলো যে আমার ভাইদের রক্ত মারিয়ে আমরা ওদের কোন শোক দিবসকে লালন পালন করতে পারবো না। আমরা বিপ্লবী চিহ্ন হিসেবে আমরা লাল পতাকা ধারণ করেছি। আপনি লক্ষ্য করেছেন প্রবাস থেকে শুরু করে সারা বাঙালি ভাষাভাষীর সমস্ত মানুষ তাদের প্রোফাইলটা লাল করে দিয়েছেন। এবং আমার মনে আছে আমি রাত 1টা বাজে আমার যতগুলো
ফেসবুক আইডি আছে, সবগুলোর প্রোফাইল লাল করে দিয়েছিলাম। এটা হলো আমার আচ্ছা, এখানে এই যে অনলাইনে, এই যে অনলাইনে আপনার যে প্রতিবাদটা, অনলাইনের এই যে আমরা যারা ছিলাম, আমি ছিলাম আমার এলাকায়, এই যে আপনি কোন টিভিতে যেন আসবেন, হোলি হোলি সোহাগ। হোলি সোহাগ টিভিতে, এই হোলি সোহাগ টিভির সোহাগ ভাইয়ের পর্যন্ত থ্রেট খেয়েছে। আমি ওনার সাথে কথা বলেছিলাম, উনি পর্যন্ত থ্রেট খেয়েছে যে এগুলো পোস্ট করেও না। তাহলে কিন্তু খবর আছে। আপনি মনে হয় এই যে রেফার হান্নানের কথা শুনেছেন। জি। রেফার হান্নান ও কি করেছে, ও আওয়াজ উঠাও বাংলাদেশ নামে একটা গান লিখেছে, এবং গানটা তখন মানুষকে উজ্জীবিত রাখার জন্য অনলাইনে পোস্ট করেছেন ইউটিউব চ্যানেলে। ওকে গ্রেফতার করা হয়েছে। আপনি যে সমস্ত কবি, সাহিত্যিক এবং যে সমস্ত মানুষ আপনার মনে করেন যে এগুলার কে প্রশ্রয় দেয় নাই, প্রত্যেকটা মানুষই রিক্সে ছিল। আপনি মনে করেন যে এই যে শিল্পী সমিতি থেকে যারা আসলো, আমি তো আপনারা চিনেন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর যে আরোহী মেয়ে, হ্যাঁ, এই মেয়েটা পর্যন্ত 4 তারিখে বলতেছিল যে উনি ক্ষমতা ছেড়ে দেবে, এটা বলতেছিল। তো এই মেয়েটা যখন কথাটা বলতেছিল, ওর ভিতরে তো কাজ করতেছিল যে আসলে উনি যদি ক্ষমতা না ছাড়ে তাহলে আমার কি হবে। রাইট। তারপরও সে বলছে তার ভাইদের পক্ষে। এভাবেই যখন সর্বজনীন সর্ব মানুষ সব দিকে, অ্যাডভোকেটরা, আইনজীবীরা ওই দিক দিয়ে কথা বলতেছে, এদিক দিয়ে ডাক্তাররা মাঠে নেমে গেছে, শিক্ষকরা মাঠে নেমে গেছেন। আপনি ভুলে গেছেন নাকি জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের কথা, যে বলছিল যে ওই যে ওই কবিতাটা বলছিলেন যে কার লেখা যেন, আমি রাইটার নাম ভুলে গেছি, যে আমার এই দেশ এটা হতে পারে না, এদেশের ঠিক আছে, আমার দেশ এটা হতে পারে না, যে এই দেশের উপরে মানুষের, আমি তাদেরকে ঘৃণা করি, সাংবাদিক, কবি, সাহিত্যিক, তাদেরকে আমি ঘৃণা করি যারা এই রক্ত মারিয়ে আপনার মনে করেন যে এখনো চুপ হয়ে আছে। আপনি এই যে সার্বিক যে পরিস্থিতিটা ঘটলো, এটা আল্লাহ পাকে ঘটিয়ে দিয়েছেন, কারণ স্বৈরাচারদের পতন যুগে যুগে এইভাবেই ঘটিয়েছে। সমুদ্র লেখক, যেমন আমরা যখন বের হয়েছিলাম অভ্যুত্থান চলাকালীন সময়, তখন আমরা যেটা দেখেছিলাম, আপনি যেটা বললেন কিছুক্ষণ পূর্বে, যে আমাদেরকে চেক করা হতো। আমরা যখন গণঅভ্যুত্থানে যেতাম, যে আমরা কোথায় যেতাম আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হতো, চেক করা হতো। তো আপনি যে অংশগ্রহণ করেছেন, আপনি যে ফেসবুকে অনেক আপনার লেখা দেখেছি আমরা ওই সময়কে। তো ওই আহ গণঅভ্যুত্থান চলাকালীন যে সময়টা বা পূর্বের যে সময়টা, এই টাইমটা কি আপনার উপর কোনো ইফেক্ট পড়েছে কিনা? আসলে আপনাকে কেউ ঠেক দিচ্ছে কিনা? আমাকে এই ধরনের থ্রেট কেউ দেয় নাই, তবে আমার ফ্যামিলিগত ভাবে আমাকে ফ্যামিলি থেকে অনেকে নিষেধাজ্ঞা দিয়েছেন, বলেছেন যে এগুলো করো না। কিন্তু আসলে একজন বিপ্লবী মানুষ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমার কি আসলে চুপ থাকা সম্ভব ছিল না। না, এটা সমস্যা না। এটা ছিল না, তাই আমি করেছি। সম্মানিত লেখক, আমি আপনার বই পড়ে যতটুকু দেখলাম, আপনি লিখেছেন যে 2000-এর যখন আপনি ছাপিয়েছেন বইটা, তখন 2000-এর অধিক মৃত্যু বা শহীদ, 33,000-এর উপর হচ্ছে আহত। তো আমার দুইটা প্রশ্ন সংক্ষিপ্ত। একটা প্রশ্ন হচ্ছে, এই আহত এবং আমরা যে শহীদ, এখানে আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি কিনা, এক নাম্বার। বা স্বাধীনতাটা কি আসলে আগের মতো 71-এর মতো আবার নষ্ট হয়ে গেল কিনা, বা আমরা আবারও পরাধীন হয়ে গেলাম কিনা, এটা। আর দ্বিতীয় নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, আসলে আমরা যে শহীদ হলাম, আমরা যে স্টুডেন্টরা, ছাত্ররা যে আহত হলাম, সেক্ষেত্রে আমরা আসলে কি পেলাম, নাকি আবারও আমরা বন্দির শিকলে চলে যাব, আবারও আমরা রাস্তায় নামতে হবে, আবারও আমরা শহীদ হব? তাহলে এটার মধ্যে কি আসলে আমাদের কিছু পাওয়া আছে, নাকি শুধুমাত্র আমরা শহীদ হলাম, আমরা আহত হলাম, একটা রাজনৈতিক দল আসলো, এসে ওনারা আবার আমাদেরকে শোষণ করা শুরু করে দিল? এবং তৃতীয় প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে, আপনি কি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করেছিলেন কিনা বা এখন করেন কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি প্রথম বললেন যে আমরা যে 2000-এর অধিক মানুষ শহীদের কথা বললাম, আমি আমার এই বইতে 1400 প্রায় কত 80-র মতো লিস্টেড মানুষের সংবাদপত্র গুলাতে, যেগুলাতে গ্রহণযোগ্য সর্বোচ্চ সংবাদপত্র গুলাতে আসছে, ওটা উল্লেখ করেছি। এবং 2000-এর অধিক কেন বলা হচ্ছে, স্বৈরাচার সরকার এতটাই নিষ্ঠুর ছিলেন যে তিনি লাশগুলোকে পুড়ে ফেলছে। হ্যাঁ। এবং উনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে গণকবর দিয়ে দিয়েছে। এখন কতগুলো গণকবর আসলে আমাদের সামনে যেগুলো আসছে আমরা সেগুলো দেখেছি, এই ধরনের অগণিত গণকবর থাকতে পারে।
এবং অনেক লাশ পোড়ার খবর থাকতে পারে যেগুলো আমাদের সামনে আসেনি। তো এই জন্য আশঙ্কা করা হচ্ছে 2-এর অধিক। আচ্ছা। 2-এর অধিক এভাবে কম হবে না। এবং 33,000-এরও অধিক মানুষ আহত হয়েছে। যারা অল্প আহত হয়েছে, বেশি আহত হয়েছে, অনেকের চোখ চলে গেছে, অনেকের হাত চলে গেছে, অনেকের পা চলে গেছে, অনেকে চিরদিনের জন্য মনে করেন যে পঙ্গু হয়ে গেছে। এই যে মানুষগুলো তাদের জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিল, প্রত্যেকটা মানুষই কিন্তু শহীদ হওয়ার জন্য গেছে। এই আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছে শহীদ হওয়ার জন্য চলে গেছে। এখন আপনার প্রশ্ন করেছেন যে আসলে এই স্বাধীনতা করে আমাদের কি লাভ? দেখুন, মানুষ বাঁচছে কি আশা নিয়ে মানুষ বাঁচে। তো আমরা আশাবাদী যে আমি আমার এই বইতে বলেছি সরকারের কাজ কি। নতুন যে আমাদের বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, আমাদের দুর্ভাগ্য আমাদের বিপ্লবী সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি আপনার সংস্কারগুলো করে যেতে পারে, বিশেষ করে সংবিধানের যে সংস্কারগুলো আছে এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কারগুলো আছে, এগুলো যদি আমি আমার বইতে উল্লেখ করেছি, এগুলো যদি সংস্কার করে দিতে পারে এবং আগামী প্রজন্মের জন্য, দেখেন মানুষের লাইফ কিন্তু ক্ষণস্থায়ী, মানুষের জীবন। ডক্টর ইউনূস 84 বছর বয়স হয়ে গেছে ওনার। উনি এই সময় ওনার হাতে একটা সময় এসেছেন, বিপ্লবী সময় আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, যেটাতে উনি ইতিহাসের মুখে উনি অনেকবার ইতিহাসের মুখে নাম লেগিয়েছেন, বিশ্বকে জয় করেছেন, নোবেল জয় করেছেন। আরেকবার ওনার হাতে সুযোগ এসেছে যে বাংলাদেশের যে কলঙ্কিত রাজনীতি ব্যবস্থা আছে এটাকে পরিশুদ্ধ করে দেওয়ার মতো। এবং আমি খুবই আশাবাদী এই জন্য যে আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে জামাত ইসলাম আছে, বিএনপি আছে। তো বিএনপির মনে করেন যে ছোটখাটো নেতাদের অনেক ভুল ত্রুটি আমি দেখতেছি, ওনারা অনেক ভুল ত্রুটি করতেছে, কিন্তু আমি তারেক রহমানের যে 31 দফা আছে ওটাতে আশাবাদী। এই জন্য এটাতে আশাবাদী, ওনার 31 দফার মধ্যে একটা দফা আছে এটা যে একজন ব্যক্তি 2বারের বেশি রাষ্ট্র ক্ষমতা প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা খুবই একটা দরকারি ব্যাপার, কারণ একজনই যদি বারবার, দেখেন হাসিনাই যদি বারবার ক্ষমতায় আসে, খালেদা জিয়া যদি বারবার ক্ষমতা আসে, তাহলে নতুনটা এই দেশে রাজনীতিবিদ তৈরি হবে না। এদেশের মানুষ রাজনীতিতে দেখা গেছে যে কৃষকের ছেলে, মজুরের ছেলে, যারা যোগ্য হয়ে আল্লাহর পক্ষ থেকে যারা যোগ্য হয়ে আল্লাহ পাক যাদেরকে পাঠাবে, তারা কখনোই প্রধানমন্ত্রী হতে পারতো না। যদি এই সংস্কারগুলো হয়ে যায় তাহলে আপনিও প্রধানমন্ত্রী হওয়ার চান্স রাখেন। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে অবশ্যই আমরা খারাপ যদিও পাই, আবার ভালোও পাবো। ভালো যখন চলে আসবে, ভালো প্রধানমন্ত্রী যখন আসবেন, ভালো রাষ্ট্রনায়ক যখন আসবেন, যাদের ভিতরে ঈমান, আমল, আল্লাহর ভয় আছে, যারা এই পৃথিবীর বুকে নিজেদের মনে করেন যে আখের গোছানোর জন্য আসে নাই, আখেরাতকে গোছানোর জন্য এসেছে, এই ধরনের কেউ যদি চলে আসে ক্ষমতায়, আশাবাদী চলে আসবে, আমরা আশা করতেই পারি। এই আশাকে ব্যক্ত রেখেই তো এসব অভ্যুত্থান হইল। তাহলে আমি আশাবাদী, আমি এই অভ্যুত্থানে আপনার না পাওয়ার কিছু নাই, এটা বরঞ্চ পাওয়া। বরঞ্চ যদি আমরা এই অভ্যুত্থানে বিজয় না হতাম তাহলে কি হতাম, আপনি কি শুনতে চান কি হতো? প্রত্যেকটা ইয়াং ছেলেদেরকে, বিশেষ করে 15 থেকে 40 বছরের বয়সের মানুষদেরকে ঘর থেকে তুলে তুলে ধরে নিয়ে মনে করেন হত্যা করা হতো, শুধুমাত্র এই আন্দোলন করার কারণে। এমনটাই ঘটতো। আর স্বৈরাচার দ্বারা সবকিছুই সম্ভব। আচ্ছা, তাহলে আপনি তাহলে কি বিএনপি কে সাপোর্ট করতেছেন? আমি বিএনপি কে সাপোর্ট করতেছি না, আমি জামাতকে সাপোর্ট করতেছি না। আমি বলতেছি যে মন্দের ভালোর কথা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা আসলে কি পেলাম, ছাত্ররা, স্টুডেন্টরা? আমরা ছাত্ররা আসলে আপনার মানে কথা যেটা আমরা ছাত্রদের আপনার যে উত্তরটা দিলেন একটি দফার সাথে আপনি সহমত প্রকাশ করলেন, তারপরে আপনি আরেকটা দল আসবে, এরা এসে বসবে, এরকম করলেন। এটা হচ্ছে আপনার আন্দোলনের মুভমেন্টটা শুরুটা কোথায় আমি একটু মনে আছে? হ্যাঁ, বলতেছি। তো এখানে হচ্ছে আপনার একটা আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, বাট আমরা যে প্রায় 2,000 অধিক শহীদ, 33,000 আহত, এর বিনিময় আসলে আমরা কি লাভ করলাম? এতে তো আপনাদের রাজনীতিবিদদেরই লাভ হচ্ছে, আপনার না হোক বা যে বিভিন্ন দল আসলে সাধারণ মানুষ কিন্তু কোনো কিছু পাওয়ার আশা মনে করেন যে এটাতে অংশগ্রহণ করেনি। সাধারণ মানুষের চাওয়াটা আপনাকে কোশ্চেন আপনি আগে সাধারণ মানুষের চাওয়াটা বুঝতে হবে। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায়
দুবেলা খেয়ে সুন্দর করে নিরাপত্তার সাথে পরিবার নিয়ে দেশে বসবাস করতে পারছে। ওরা দেশে কোনো বিশৃঙ্খলা চায় না, এবং ওরা চায় ওরা যে 1 কেজি চাউল কিনলো, চাউলের দামটা যেন ওর নাগালের মধ্যে থাকে, ও যেন তরকারিটা কিনে খেতে পারে, গরু গোশ যেন ও মাসে 2 বার হলেও খেতে পারে। এটাই সাধারণ মানুষের চাওয়া। এটা যদি নিশ্চিত করা যায়, এবং আমি আশাবাদী, এটা এখন এখন যে পরিস্থিতিটা আছে, আমার কাছে তো মন্দ মনে হচ্ছে না, ভালোই মনে হচ্ছে। আর এখন পেঁয়াজের কেজি আমরা কিনতে পারতেছি 45 টাকা কেজি। আপনার সবজি 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে আপনি 100 টাকা এখনো সবজি দিয়ে বাজার ভরা যাচ্ছে, যেটা স্বৈরাচারের আমলে কখনোই হয়নি সিন্ডিকেটের কারণে। ধীরে 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 পরিবর্তন গুলো আসবে। আপনি আরেকটা সাধারণ মানুষ কি চায়? কিছু ফ্যাসিলিটি চায়। সেটা কি ধরনের ফ্যাসিলিটি? ধরেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে দেখেন, ইউরোপ যে যাইতে হলে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে ইন্ডিয়া গিয়ে অনেকগুলো টাকা খরচ করে ওখান থেকে এম্বাসির মাধ্যমে ওখান থেকে মনে করেন যে ভিসা পাস করায় নিয়ে আসা, ওখান থেকে সবকিছু প্রসেসিং করে তারপর বিদেশে যেতে হতো। এটা ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে করে দিয়েছেন। এটা বাংলাদেশে করে দিয়ে দেশের জন্য বড় পাওয়া না? তারপরে মনে করেন যে এই যে রংপুরে যে আপনার বিদ্যুৎ আমাদের যে বিমান ঘাঁটিটা হচ্ছে, এটা হলে বাংলাদেশের নিরাপত্তা আরো জোরদার হয়ে যাবে। আপনি খুব খেয়াল করছেন কিনা যে বর্ডারে বর্ডার আমরা এখন চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে কথা বলছি। আগে তো আমরা নতুন জানানো ছিলাম, ইন্ডিয়া যা বলতো ওরা ওরা যা বলতো আমরা তাই মেনে নিতাম, আমাদের সরকার মেনে নিত। ফেলানির মতো এরকম অসংখ্য লাশ পড়েছিল। তাহলে আমাদের কি বইটার মধ্যে কি আমরা যে কি কি আশা করি সরকারের কাছে এবং কি কি আমরা দেশের কাছ থেকে পেতে পারি, এই ধরনের বিস্তারিত আলোচনা আপনি রেখেছেন? আমি আসলে কি কি আশা করি এটা লিখিনি। আমি সরকারের কি করণীয় তা কিছুটা পরিবর্তন কি কি করা যায় করা যায়, আমাদের স্বাধীনতার জন্য? হ্যাঁ, ওগুলো পরিবর্তন করলেই আমি আশাবাদী যে একটা সুন্দর রাষ্ট্র হয়ে যাবে। সংস্কারটা খুব বেশি গুরুত্ব সরকারের দেখতে হবে। বিচারটা, এতগুলো মানুষ মারা গেল, এই যে মানুষ যে মারলো এবং তাদেরকে যে হত্যা করা হলো, এটা সুস্থ বিচার করতে হবে। এবং বিচারটা হওয়া উচিত এইভাবে যে যারা করছে তাদেরকে আমার মতে কেন্দ্রীয় কারাগারে এনে বিচার করা উচিত না। তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি মসজিদ আছে, বাংলাদেশের রাজধানীর মধ্যে একটা প্রাণ কেন্দ্র, এসব জায়গাতে আমার মতে বাঁশ গাড়িয়ে খাম্বা গাড়িয়ে আগের দিনের মতো, ঠিক আছে, যেটা ক্রুশবিদ্ধ করে মারা হতো, এদেরকে এই টাইপে করে হত্যা মারা বিচার করা উচিত। তাহলে 2-4-10 জনের যদি এই ধরনের বিচার করে, নেক্সট আর কখনো স্বৈরাচারের জন্ম হবে না। আপনার কথার মধ্যে অনেকটুকুই সেই 24-এর অভ্যুত্থানের কষ্ট আমরা দেখতে পেলাম, এবং এবং এটার যে একটা বিচার ব্যবস্থা সম্পর্কে আপনি একটা ভালো একটা আইডিয়া দিয়েছেন আমাদেরকে। তবে আসলে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের রক্ত এরকম একটা কথা বলে। আমরা আপনার এই কথাবার্তার মাধ্যমে আমরা খুবই সুন্দরভাবে বুঝতে পারলাম আপনার মূল বক্তব্যটা, এবং আমাদেরও বক্তব্যটা এরকমই আমরা আশাবাদ করছি। সময়ত উপস্থিতি, আজকের মতো আমাদের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার শেষ একটি কথা আছে সরকারের কাছে। সেটা হলো যে আমরা একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা এটা করব, এটা আশা করতে পারি সরকারের এখনো অনেকগুলো আহ পরিষদ খালি আছে। সেখানে সরকার উচিত যেন সরকারের যে উপদেষ্টা গুলো আছে এদের মধ্যে বারুদ নাই। অর্থাৎ আমরা বিপ্লবের যে বারুদ নিয়ে, যে বিপ্লবের যে তেজ নিয়ে স্বৈরাচারকে পতন করেছি, সরকারের উপদেষ্টাদের মধ্যে যেন সেই ধরনের তেজ আসে, সেই ধরনের বিপ্লবী মানুষদেরকে যেন উপদেষ্টা পদে বসানো হয়, বাকি যে পদগুলো খালি আছে, এবং দ্রুত স্বৈরাচারের বিচার করা হয়। এবং বিচার করলেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ খুশি হবে। আর বিচার ছাড়া যদি কোনো নির্বাচন দিয়ে দেওয়া হয়, বিচার ছাড়া যদি মনে করেন যে আরেকটা দলের কাছে দেশটাকে দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বাংলার মানুষ আরেকটা গণ অভ্যুত্থানের দিকে চলে যাবে। কারণ বিপ্লবীরা কখনো পিছু হটে না, বিপ্লবীরা কখনো কাউকে ভয় পায় না, বিপ্লবীরা চোখে চোখ রেখে কথা বলা শিখে গেছে। এটা সরকারকে মাথায় রাখতে হবে। আর যদি সেটা সরকার মাথায় না রাখে, সরকার আসলে আমি বলবো হাসিনার মতো একটা ভুলই করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।